আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। উপস্থিত সম্মানিত চিকিৎসক সহযোদ্ধা বন্ধুরা এবং শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকে আমরা আমাদের যে সাবজেক্ট মেডিকেল জুরিসপ্রুডেন্স, এখান থেকে আমরা আজকে দুইটা টপিক আজকে আমরা আলোচনা করব। আমাদের প্রথম আমরা যে বিষয়টা আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ফরেনসিক মেডিসিনের সম্পর্কে ধারণা এবং আদালত এবং আদালতের এখতিয়ার। জাস্ট এই দুইটা টপিক আজকে আমাদের আলোচ্য বিষয়। আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার দিচ্ছি, দেখা যায় কিনা একটু বলবেন। দেখি দেখা যাচ্ছে? আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে কিনা একটু আমাকে কেউ যদি একটু বলেন। আমার কথা কি শোনা যাচ্ছে না? সম্ভবত অন্যদের মাইক্রোফোন অফ। আচ্ছা, আমার কথা ক্লিয়ার আছে কিনা একটু আমাকে একটু কাইন্ডলি বলতে হবে। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার আছে, আমি আপনাকে শুনতে পাচ্ছি। জি, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, স্ক্রিনও দেখা যাচ্ছে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। তাহলে আমি শুরু করছি। আমাদের টপিক কি বললাম? আমাদের এই ফরেনসিক মেডিসিনের সংজ্ঞা। আসলে ফরেনসিক মেডিসিন বলতে আমরা কি বুঝি? ফরেনসিক মেডিসিন আমরা সচরাচর সাধারণত আমাদের যেটা ধারণায় আছে যে সুইসাইড করে যখন কেউ মারা যাবে বা কোনো দুর্ঘটনা যখন ঘটবে, কোনো একটা খুন জখম বা এই ধরনের কোনো ঘটনা যখন ঘটবে, সেখানে আমরা দেখি যে ডিবির লোক যায়, গোয়েন্দা বিভাগের লোকরা যায়, তারা পরীক্ষা নিরীক্ষা করে, তারা মেডিকেলে নাই, অনেক সময় ডেড বডি যদি পাওয়া যায় মেডিকেলে নাই, মেডিকেলের ডক্টররা সেটাকে কাটাছিড়া করে এবং কাটাছিড়া করে দেখা যায় যে একটা রিপোর্ট দেয়, ফরেনসিক রিপোর্ট দেয়। আমরা এই ধরনের বিষয়গুলো আমরা এইভাবেই জানি আর কি। তো এখানে মূলত হচ্ছে ফরেনসিক মেডিসিন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এটা হচ্ছে এটাকে মেডিকেল জুরিসপ্রুডেন্সও বলে, লিগ্যাল মেডিসিনও বলে। এটা হচ্ছে একটা ব্রাঞ্চ, এটা হচ্ছে সায়েন্সের একটা শাখা, এটা একটা সায়েন্সের শাখা। এই শাখায় হচ্ছে বিভিন্ন রকম আইনি যে সমস্যা, মেডিকেল রিলেটেড যে আইনি সমস্যাগুলা, এই সমস্যাগুলা সমাধান দেওয়ার একটা চেষ্টা করা হয়, এই সমাধানগুলা দেওয়া হয় এখানে। হোসাইনী স্যার কি আছেন? হ্যাঁ, আমি আছি। স্যার এখানে ওই অটো অ্যাপ্রুভের কোনো ব্যবস্থা করা যায় না? স্যার অটো অ্যাপ্রুভের কোনো ব্যবস্থা যদি থাকে ভালো হতো, কারণ এখানে আমি ওই আসলে একই ডিভাইস দিয়ে অ্যাপ্রুভ দেওয়া, একই ডিভাইস দিয়ে স্লাইড দেখানো সমস্যা হয়ে যাবে স্যার। আপনাকে অ্যাপ্রুভ দেওয়া লাগবে না, এখান থেকে অ্যাপ্রুভ দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে আমরা মেডিকেল জুরিসপ্রুডেন্স বলতে আমরা কি বুঝি বা লিগ্যাল মেডিসিন বলতে আমরা কি বুঝি? মেডিকেল জুরিসপ্রুডেন্স হচ্ছে সায়েন্সের এমন একটা শাখা যেখানে হচ্ছে বিভিন্ন রকম যে আইনি যে সমস্যাগুলো আছে, আইনি সমস্যাগুলার
আইনি সমস্যাগুলো সমাধান দেওয়া হয়। মেডিকেল রিলেটেড যে আইনি সমস্যাগুলো আছে এগুলো সমাধান মেডিকেল জুরিসপ্রুডেন্সের মাধ্যমেই দেওয়া হয়। বলা হচ্ছে এখানে বিজ্ঞানের যে শাখায় আদালত সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হয় এবং ফৌজদারি বা দেওয়ানি মামলা এই বিজ্ঞানের এই শাখাটিকে ব্যবহার করে নিষ্পত্তি করা সম্ভব হয়। আসলে এই ফরেনসিক মেডিসিন যে বিষয়টা, এটা মেডিকেলের ডাক্তারদেরকে যেহেতু এই দায়িত্বটা নিতে হয় এবং এই বিষয়গুলোকে তদন্ত করে পরীক্ষা নিরীক্ষা করে আদালতকে সাহায্য করতে হয়, সেহেতু এটা আমাদের মেডিকেলের একটা সাবজেক্ট হিসেবে এটাকে ইনক্লুড করা হয়েছে। এবং আপনারা দেখবেন বিশেষ করে এটা কিন্তু আবার যারা লয়ার যারা আছে, যারা ল প্র্যাকটিস করছেন, এটা কিন্তু তাদেরও একটা বিষয়, মানে অনেকটা তাদেরকেও এই বিষয় সম্পর্কে কিন্তু জানতে হয়। তাহলে আর ফরেনসিক প্যাথোলজি বলতে আমরা কি বুঝি? ফরেনসিক প্যাথোলজি বলতে আমরা বুঝি যে একটি মৃতদেহ পরীক্ষা করে মৃত্যুর কারণ নির্ধারণের উপর দৃষ্টি নিবদ্ধ করবে যে বিষয়টা, সেটাই হচ্ছে ফরেনসিক প্যাথোলজি। পেশেন্টটাকে কাটবে, কাটার পর এটার ভিসেরা গুলা নিবে, অর্থাৎ দেহের ইন্টারনাল যে অর্গান গুলো আছে এগুলোকে নিবে, এখানে কোনো পয়জন আছে কিনা, হ্যাঁ কোনো বুলেট আছে কিনা, কোনো ইনজুরি আছে কিনা, এই বিষয়গুলো অবজারভেশন করে, এই বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখে এটার উপর ভিত্তি করে একটা রিপোর্ট আদালতে উত্থাপন করবে এবং আইনি ব্যাপারগুলা এগুলোর মাধ্যমে কিন্তু নিষ্ক্রিয় হবে। এবং দেখেন এই বিষয়টার সাথে কিন্তু অনেকে রিলেটেড থাকে। এখানে আইন আদালত যেমন রিলেটেড থাকে, এখানে বিভিন্ন আইনজীবীরা রিলেটেড থাকে, এখানে পুলিশ বিভাগেরও কিন্তু সম্পৃক্ততা থাকে। এখানে আপনাকে অনেককে সাথে নিয়ে কিন্তু কাজগুলো করতে হবে। এখানে আপনাকে অনেক সময় সাক্ষী দিতে হবে, আপনার সাক্ষ্য অনেক সময় আদালত নিবে। এখানে কিন্তু আপনার সাক্ষ্যর গুরুত্ব খুবই বেশি। এটা মার্ডার কেস হইতে পারে, এটা কোনো রেপ কেস হতে পারে, এটা অন্য কোনো সুইসাইডের কোনো কেস কেস হইতে পারে। এখানে দেখেন কি কি থাকতে পারে, এখানে থাকতে পারে হচ্ছে শ্বাস আটকে গিয়ে ধরেন মারা গেল কোন একটা পেশেন্ট, আসলে কি তাকে শ্বাসরোধ করে হত্যা করা হলো, নাকি সে কোনো রোগের কারণে শ্বাস আটকে মারা গেল, এই যে বিষয়টা। একটা পেশেন্ট সুইসাইড করলো, নাকি কেউ তাকে জোর করে ফাঁসি দিল, ফাঁসি দিয়ে হত্যা করলো, এই যে বিষয়টা। হ্যাঁ, তারপর ধরেন কোন একটা মার্ডার ঘটলো, বা একটা বাচ্চা পানিতে পানিতে ডুবে মারা গেল। হ্যাঁ, কেউ ধরেন না খেয়ে থাকতে থাকতে অপুষ্টির কারণে মারা গেল, কেউ ইলেকট্রিক শক লেগে মারা গেল, তারপর হচ্ছে ধরেন কেউ অতিরিক্ত ঠান্ডার কারণে মারা গেল, কেউ অতিরিক্ত গরমে মারা গেল, গরম পানি পরে অ্যাসিড পরে মারা গেল। এরকম অনেকগুলো বিষয়, রক্তের দাগ পরীক্ষা, বীর্য পরীক্ষা, চুলের পরীক্ষা, হ্যাঁ, তারপর ভ্রূণ হত্যা, গর্ভপাত করাতে গিয়ে মারা গেল, এই যে বিষয়গুলা, এই বিষয়গুলো সম্পর্কে এই ফরেনসিক মেডিসিনে আলোচনা করা হয়। এবং অনেক সময় দেখবেন যে কবর থেকে লাশ তোলাও লাগতে পারে। এই ধরনের পরীক্ষা নিরীক্ষা গুলো যখন করে, কবর থেকে লাশও তুলতে হয় এবং বলা হয় যে ময়না তদন্ত করবে। ময়না তদন্ত হচ্ছে ওই যে ডেড বডি পরীক্ষা নিরীক্ষা করা, এটা কবর থেকে লাশ তুলেও করতে পারে। যদি দাফন কাফন হয়ে যায় সেক্ষেত্রে কবর থেকে লাশ তুলে করবে, আর যদি মানে ইমিডিয়েট যদি লাশটা পাওয়া যায় ডেড বডি, সেক্ষেত্রে সরাসরি ময়না তদন্ত করার প্রয়োজন পড়তে পারে। এরপর বিভিন্ন রকম থাকতে পারে, এখানে যৌন অপরাধ থাকতে পারে, শ্লীলতা হানি থাকতে পারে, হ্যাঁ ধর্ষণ থাকতে পারে। তারপর ফিমেলদের ক্ষেত্রে কুমারীত্বের বিভিন্ন পরীক্ষা আছে। হ্যাঁ, এই ধরনের অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা আছে। তারপর হলো এখানে বিভিন্ন রকম যৌন বিকৃতি জনিত অপরাধ থাকতে পারে। এরপর বিভিন্ন রকম অজাচার থাকতে পারে। এই বিষয়গুলো আমাদের আমাদের জানাবে হচ্ছে ফরেনসিক মেডিসিন। গর্ভধারণের লক্ষণগুলো আমাদের বুঝতে হবে এবং কৃত্রিম প্রজনন এবং এগুলোর আইনগত বিভিন্ন দিক আমাদের জানতে হবে। যেমন এখন কিন্তু সারাগোসি পদ্ধতি করা হচ্ছে, হ্যাঁ, টেস্টি বেবির পরে এখন সারাগোসি পদ্ধতি সহ বিভিন্ন পদ্ধতি আসতেছে। এগুলোর আইনগত ব্যাখ্যাগুলা এই মেডিকেল এই ফরেনসিক মেডিসিন থেকে কিন্তু আমরা পাই। এরপর ধরেন কেউ পাগল হয়ে গেছে, পাগল হয়ে মার্ডার করছে, অপ্রকৃতিস্থ অবস্থা, এবং এই ধরনের পেশেন্টদের চিকিৎসার ক্ষেত্রে যে আইনগত বিষয়গুলা, এই বিষয়গুলো আমরা ফরেনসিক মেডিসিন থেকে আমরা ধারণা লাভ করি। এরপরে আগুনে পুড়ে গেছে বা ঝলসে গেছে, এই ধরনের পেশেন্ট গুলা, এই ধরনের বিষয়গুলো আমরা ধারণা লাভ করি আমাদের ফরেনসিক মেডিসিন থেকে। এবং টক্সিকোলজির একটা বিশাল ক্ষেত্র কিন্তু ফরেনসিক মেডিসিনে আছে। আজকে আমাদের মূলত ক্লাসের প্রতিপাদ্য বিষয়টা হচ্ছে যে আদালতের যে বিষয়গুলা, আদালত কেন্দ্রিক আলোচনা, আদালতের এখতিয়ার কতটুকু, ফরেনসিক মেডিসিনে আদালতের এখতিয়ার কতটুকু, এই বিষয়টুকু আলোচনা। তো এটা আসলে মূলত যারা অ্যাডভোকেট যারা আছে, যারা উকিল ওকালতি যারা করতেছে, বা
আদালতই ভালো বলতে পারবে, কিন্তু আমরা যেহেতু ডক্টর, আমাদেরকে আমাদের মেডিকেল সাইডটা বিশেষ করে আলোচনা করতে হবে। আমি বিশেষ করে সেদিকেই দৃষ্টি নিবদ্ধ করার চেষ্টা করব। যেমন এখানে আমরা পাবো টক্সিকোলজির বিশাল একটা সেক্টর। আমরা এখানে বিভিন্ন পয়জনের ডেফিনেশন গুলো আমরা পাবো। তারপর হলো পয়জনের ক্লাসিফিকেশন, বিভিন্ন রকম বিষের প্রতিক্রিয়া, এগুলো রাসায়নিক বিশ্লেষণ আমরা পাবো। বিভিন্ন রকম অ্যাসিডের ব্যবহার, হ্যাঁ, অজৈবিক উত্তেজক বিষ আছে। তারপর আমাদের নার্ভাস সিস্টেমে যে বিষগুলো কাজ করে এগুলো আছে। তারপর আমাদের হার্টের উপর যে বিষগুলো কাজ করে, যে পয়জন গুলো কাজ করে, আমাদের দম আটকে ফেলে যে পয়জন গুলা, হ্যাঁ, এগুলো আমরা আমরা ফরেনসিক মেডিসিনে আমরা পাই। এরপর বিভিন্ন রকম আছে পেস্টিসাইড। অনেকে দেখবেন যে ওই যে ওই মানে ধানি জমিতে বা বিভিন্ন ফসলের ক্ষেত্রে যে পয়জন গুলো ব্যবহার করে, এগুলো খেয়ে অনেকে সুইসাইড করার একটা চেষ্টা করে। আমাদের পেস্টিসাইডের ধরন, কারণ, প্রকারভেদ এবং এগুলোর যে ইফেক্ট গুলা, এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এরপর মেরুদণ্ড সম্পর্কিত বিভিন্ন রকম টক্সিন আছে, যেমন স্ট্রিকনাইন। নাক্সের উপকার হচ্ছে স্ট্রিকনাইন, তাহলে এটা হলো মেরুদণ্ড সম্বন্ধীয় একটা বিষ। খাদ্য বিষক্রিয়ার বিষয় আছে, সবজি জাতীয় জিনিসের বিষক্রিয়া আছে, হ্যাঁ, আরো বিভিন্ন রকম ড্রাগ আছে, বিভিন্ন রকম মাদক আছে, বিভিন্ন অ্যাক্সিডেন্ট আছে। এই যে বিষয়গুলো, এই সমস্ত বিষয় ফরেনসিক মেডিসিনে আছে। এবং কোন একটা দুর্ঘটনা যখন ঘটবে, একজন ডক্টরকে এই বিষয়গুলো যদি জানা থাকে, একজন ডক্টরের ফরেনসিক মেডিসিনের, তাহলে তিনি খুব সহজে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে ওই পক্ষকে, ওই রুগীকে যেমন হেল্প করতে পারে, আদালতকে তেমনি সহায়তা করতে পারে। সরি, একইভাবে চিকিৎসকের যদি কোনো আইনি জটিলতায় পড়ার সম্ভাবনা থাকে, বিশেষ করে আমাদের হোমিওপ্যাথিক ডক্টরদের ক্ষেত্রে যেটা, কোনো আইনি জটিলতায় পড়ার যদি চান্স থাকে, সে সম্ভাবনা থেকেও কিন্তু আমাদের রেহাই মিলতে পারে। যেমন দেখেন, আমাদের একজন সিনিয়র ডক্টর বললো, উনি এক বয়স্ক বৃদ্ধ মহিলা, উনাকে উনি মাদার টিংচার দিলেন ওনার ট্রিটমেন্টের জন্য। এবং ওই বৃদ্ধ মহিলাকে যতবারই মাদার টিংচার দিলেন, 2-3 বার, ততবারই বৃদ্ধ মহিলার ওই মাদার টিংচারের মধ্যে ওনার ছেলের বউরা বিষ মিশিয়ে দিয়েছিল। এখন আপনার বিষয়ের উপর যদি কোনো নলেজ যদি না থাকে, বা এই বিষয়ে যদি সচেতন কোনো জ্ঞান যদি না থাকে ফরেনসিক মেডিসিনের, তাহলে ওনাকে কি কোনো একটা বিষ প্রয়োগ করা হয়েছে না, আপনার ওষুধের কারণে কোনো সমস্যা হয়েছে, আপনি কিন্তু এই ফয়সালাটা আপনি খুব সহজে আপনি করতে পারবেন না। তাহলে তাহলে এই বিষয়গুলো আমরা ফরেনসিক মেডিসিন থেকে জানবো। এখন আসেন আইনি বিষয়গুলা। আইনি বিষয়গুলা ক্ষেত্রে বরাবরই আমি দুর্বল। তারপরে আমি এখানে কিছু টপিক বলি, কিন্তু আমাদের এর পরবর্তী যে টপিক গুলো আসবে নেক্সট ক্লাস থেকে, এগুলো অনেক মজাদার ক্লাস হবে, অনেক আনন্দদায়ক অনেক টপিক আমরা পড়বো, অনেক কিছু আমরা শিখবো ইনশাল্লাহ। প্রথমে আসি আদালত বা কোর্ট বলতে আমরা কি বুঝি। আদালত বলতে আমরা কি বুঝি? আদালত শব্দটা মূলত একটা আরবি শব্দ। আরবি শব্দ একটা আদল। আদল আদল মানে হচ্ছে বিচার। এই আরবি শব্দ আদল থেকে আদালত শব্দটা আসছে। আপনারা দেখবেন বিভিন্ন, আমরা বলি কোর্ট কাচারি, বিচারশালা, বিচারালয়, এই ধরনের অনেকগুলো শব্দ আমরা ব্যবহার করি বাংলায়। এটার মানে হচ্ছে আদালত। এখন তাহলে এই আমাদের চিকিৎসা আইনবিদ্যা সাথে আদালতের সম্পর্কটা আসলে কি? এতক্ষণ যে কথাটা বললাম, যে এখানে আমাদের বলা হচ্ছে যে বিভিন্ন রকম, এখানে দেওয়ানি মামলা থাকতে পারে, ফৌজদারি মামলা থাকতে পারে, এখানে সাক্ষ্য সাক্ষী থাকতে পারে। এগুলোর গুরুত্ব আছে, এখানে অপরাধের বৈচিত্র্য আছে এবং ঘটনা ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা হতে পারে। তাহলে একজন চিকিৎসক হিসেবে ফরেনসিক মেডিসিন যদি আমরা জানি, সেক্ষেত্রে আমরা এই যে বিষয়গুলা, এই বিষয়গুলা খুব সহজে আমরা ট্যাকেল দিতে পারবো এবং আমরা বিচার কার্যে আমরা সহায়তা করতে পারবো। আর বাংলাদেশের, আমরা যদি কোর্টের কথা বলি, বাংলাদেশের সুপ্রিম কোর্ট বিচার বিভাগের শীর্ষে অবস্থান করে। সুপ্রিম কোর্টের দুইটা বিভাগ, একটা হাইকোর্ট বিভাগ, একটা হচ্ছে আপিল বিভাগ। আবার এখানে কোর্টের যদি আমরা ক্লাসিফিকেশন করি, এখানে আমরা পাচ্ছি দেওয়ানি আদালত, ফৌজদারি আদালত। আবার আমরা যদি ফৌজদারি আদালতের যদি আমরা ভাগ করি, আমরা এখানে পাচ্ছি সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সেশন কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট। আবার ম্যাজিস্ট্রেট কোর্টের আবার 3টা ক্লাস, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস, 3টা ম্যাজিস্ট্রেট কোর্ট আছে এখানে। তো এখানে, তো এখন কোর্টের এত ডিটেলে না যায়, জাস্ট আমাদের চিকিৎসা রিলেটেড যে বিষয়গুলা, সেই বিষয়গুলোই আমি একটু বারবার বলার চেষ্টা করছি। আচ্ছা, এখানে আমাদের কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে, বিশেষ করে আমাদের প্রথম অধ্যায় থেকে, সেটা একটু বলি। আমাদের বিশেষ করে
বিশেষ করে এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় যে কোশ্চেনটা আসতে পারে, বলা হয় যে সংজ্ঞা সহ ফরেনসিক মেডিসিনের প্রয়োজনীয়তা আলোচনা করো। এতক্ষণ আমি যেটা বললাম, সংজ্ঞা সহ ফরেনসিক মেডিসিনের প্রয়োজনীয়তা আলোচনা করো। আরেকটা আসতে পারে ময়না তদন্ত কি, ময়না তদন্তের উদ্দেশ্য সমূহ লিখো। মানে মোটামুটি আমি এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করলাম এই বিষয়গুলাই ঘুরাই ফিরাই পরীক্ষায় আসতে পারে। এবং এখানে কোর্টের ক্লাসিফিকেশনটা আসতে পারে, একটু কোর্ট নিয়ে একটু স্টাডি করলে, কোর্টের বিষয়গুলো একটু পড়লে মোটামুটি আমাদের ক্লিয়ার হয়ে যাবে এই চ্যাপ্টারটা। এখানে আর বিশেষ তেমন কিছু নাই। তারপর এখানে থাকতে পারে হচ্ছে আরেকটু ধারণা দিই আমি, বিশেষ করে আমাদের এই, আচ্ছা এখানে কে সবার কথা বলার সুযোগ আছে কিনা, মানে সবাই আনমিউট করে কথা বলতে পারবে কিনা, নাকি আমার লেকচারের পরে প্রশ্ন করবে? লেকচার শেষ হলে প্রশ্ন করবে নাকি মানে আমার কথা বলার সাথে সাথে রিপ্লাই দেওয়ার সুযোগ আছে এখানে? হোসানি স্যার কি আছেন? স্যার জি আছি আমি। আমাকে একটু হেল্প করতে হবে, কারণ হচ্ছে যে আজকের ক্লাসটা হচ্ছে আমার মনে হচ্ছে মিউচুয়াল হলে ভালো হয়। মানে আমি যেটা বলতেছি আমি বুঝাতে পারতেছি কিনা, বা আপনাদের কোনো মানে বুঝতে সমস্যা হলে একটু যদি রিপ্লাই দেয় সবাই। স্টুডেন্ট কারা আসছে তো বলতে পারতেছি না, এখানে এখন তো আজকে তো উন্মুক্ত ক্লাস। স্টুডেন্ট যারা আছে একটু যদি রিপ্লাই দেয় আর কি, সবাইকে যদি একটু উন্মুক্ত করে দেন। সবার মিউটটা এখন স্টুডেন্ট তো নিজে আনমিউট করে নেবে। সরি। স্টুডেন্টরা নিজেরাই তো আনমিউট করে নেবে যখন তারা কথা বলবে, তাই আচ্ছা না? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা আমি মনে করছি মানে ওদেরটা হয়তো বন্ধ আছে, সবার মাইক তো অটোভাবে বন্ধ করে রাখা হয়েছে এই জন্য। হ্যাঁ। তো ঠিক আছে, আমার কথা তো ক্লিয়ার আছে না? বুঝতে তো কোনো সমস্যা হচ্ছে না যে বিষয়গুলো বললাম এখানে? না, কথা বুঝতে সমস্যা হচ্ছে না, আপনার কথা ভালোভাবেই আসতেছে, আচ্ছা স্পষ্ট আচ্ছা করে আসতেছে। আচ্ছা, তাহলে আমি আবারও বলি, আহ, যদি এখানে যদি সংজ্ঞার কথা যদি জিজ্ঞেস করে আমরা বলতে পারি যে মেডিকেল জুরিসপ্রুডেন্স শব্দটির দুটি অংশ। এখানে টোটাল অংশ হচ্ছে দুইটা, একটা হচ্ছে জুরিস আর একটা হলো প্রুডেন্সিয়া। জুরিস মানে হচ্ছে আইন, প্রুডেন্সিয়া মানে হচ্ছে জ্ঞান, আর মেডিকেল মানে চিকিৎসা। তাহলে চিকিৎসা, আইন এবং জ্ঞান, জ্ঞান অর্থাৎ চিকিৎসা বিদ্যা সম্পর্কিত আইন আইন সম্পর্কে জ্ঞান, চিকিৎসা বিদ্যা সম্পর্কিত বা মেডিকেল জুরিসপ্রুডেন্স দ্বারা বিজ্ঞানের সে শাখাকে বোঝানো হয়ে থাকে যাতে জড়িত থাকে আইনগত বিষয়। দেখেন চিকিৎসা বিজ্ঞানের সাথে আইন বিজ্ঞান জড়িত হয়ে গেল, এখানে দুইটা বিজ্ঞানকে এখানে একসাথে সমন্বয় করা হলো। তাহলে এখানে অপরাধীকে শনাক্ত করার জন্য মৃত্যুর কারণ খুঁজে বের করাটা খুব দরকার। এই কারণটা কিন্তু একজন জজ সাহেব পারবে না, এখানে একজন ডক্টরের হেল্প লাগবে। তাহলে এখানে এই যে আইনের একটা শাখার সাথে চিকিৎসকদের যে একটা সম্পৃক্ততা, এই সম্পৃক্ততা যে বিষয় নিয়ে হবে সেই বিষয়টাই হচ্ছে মেডিকেল জুরিসপ্রুডেন্স। কারণ আমাদের সমাজে অনেক অপরাধজনক ঘটনা ঘটে, সেগুলো তদন্ত, তথ্য অনুসন্ধান, বিচারের সাথে ডাক্তার, পুলিশ, চিকিৎসা বিজ্ঞানের সম্পর্কটা খুবই জরুরি একটা বিষয়। আর এখানে থাকবে কিন্তু টক্সিকোলজি, যেটা বললাম টক্সিকোলজি অবশ্যই থাকবে, কারণ টক্সিকোলজির জ্ঞান ছাড়া, কারণ এখানে পয়জন প্রয়োগ করা হয়, অনেক অনেক হত্যাকাণ্ডে বিষ প্রয়োগ করা হয়। তাহলে আমাদের টক্সিকোলজি যদি আমাদের জানা থাকে, এবং এই যে বিভিন্ন মেডিসিন খেয়েও কিন্তু অনেকে মারা যায়, মেডিসিনের বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া হয়, এগুলো কিন্তু সবগুলো টক্সিকোলজির আওতায় পড়বে। তাহলে এখানে দেখেন, এটা বলা হচ্ছে যে লিগ্যাল মেডিসিনের ক্ষেত্র বা ফরেনসিক মেডিসিনের ক্ষেত্রটা এত বেশি বিস্তৃত। এখানে দেখেন অনেকগুলো বিষয়, আমি একটা একটা করে বিষয়ের নাম বলি। এখানে আমরা ফরেনসিক প্যাথোলজি পাবো, সেরোলজি পাবো, মানে আপনার ব্লাড সম্পর্কিত বিভিন্ন তথ্য পাবো। এরপর ব্যালিস্টিক সম্পর্কে ধারণা পাবো, বিষবিদ্যা সম্পর্কে ধারণা পাবো, মনোরোগ সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, আঙ্গুলের ছাপ এগুলো আমাদের জানতে হবে। এরকম অনেকগুলো বিষয় কিন্তু এখানে চলে আসে। এখানে মেডিকেল আইন বিজ্ঞানের সাথে সংশ্লিষ্ট বিভাগ, এখানে চারটা বিভাগ কাজ করে, একটা দুইটা বিভাগ না, চারটা বিভাগ টোটাল। চারটা বিভাগ কি কি? একটা হচ্ছে ডাক্তারদের বিভাগ, মেডিকেল বিশেষজ্ঞ বিভাগ এখানে। 2 নম্বর হচ্ছে আদালতের বিচারকের বিভাগ। 3 নম্বর হচ্ছে পুলিশ বিভাগ। 4 নম্বর হচ্ছে আইনজীবী বিভাগ। তাহলে টোটাল কয়টা বিভাগ জড়িত এখানে? চারটা বিভাগ জড়িত এখানে। মানে এখানে চিকিৎসক ছাড়াও আদালতের বিচারক বা জজ সাহেব, পুলিশ এবং হচ্ছে অ্যাডভোকেট বা আইনজীবীরা এখানে জড়িত থাকে। এবং এখানে তারা কি করে? তারা বিভিন্ন ডাক্তারের সহায়তা নিয়ে
তথ্য প্রমাণ কালেকশন করে, তারা সাক্ষীর কাছ থেকে সাক্ষ্য নেয়, অপরাধের বৈচিত্র্যগুলো বিশ্লেষণ করে, ঘটনা ধামাচাপা দেওয়ার কোনো সাধারণ কৌশল যদি থাকে, এই বিষয়গুলা একজন চিকিৎসক হিসেবে আমাদেরকে অবশ্যই আদালতকে জানাতে হবে। আরেকটা মজার বিষয় বলি, ধরেন আপনার চেম্বার বাদ দিয়ে আপনি আদালতে সাক্ষী দিতে গেলেন, বা আপনি কোন একটা এই তথ্য আদালতকে জানাতে গেলেন, সেক্ষেত্রে আদালত চাইলে আপনাকে এই যে চেম্বার বন্ধ রেখে যে আপনি আদালতে গেলেন, একটা ক্ষতিপূরণ আপনার দিতে পারে। মানে ওই সময়ে রুগী দেখে আপনি যে টাকাটা পেতেন, যে ইনকামটা করতেন, রুগীর ফি নিতেন, ওই টাকাটা আদালত আপনাকে অনেক সময় দিতে পারে। আবার যদি আদালত চাইলে নাও দিতে পারে, আবার অনেক সময় বাধ্যতামূলক ভাবে আপনাকে যেতেই হবে, না গেলে শেষ পর্যন্ত আপনি নিজেই দোষী সাব্যস্ত হবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যেতে হবে। তাহলে এখানে অবশ্যই থানা, পুলিশ, আদালত, বিচারক, এই যে বিষয়গুলা হয়তো আমরা চিকিৎসক হিসেবে এগুলোর সাথে আমাদের পরিচয় কম, কিন্তু এগুলোর মুখোমুখি হওয়া আমাদের লাগতে পারে। সেজন্য অবশ্যই আমাদের ফরেনসিক মেডিসিন সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। আচ্ছা, মেডিকেলে যিনি সাক্ষী দিতে যাবেন, মেডিকেল সাক্ষীর দায়িত্ব এবং কর্তব্য থাকবে। প্রথম কর্তব্যটা হচ্ছে আদালতে হাজির হওয়া। তারপর হচ্ছে আদালতে যখন যাবেন শপথ করে সাক্ষী দিতে হবে। শপথ করে সাক্ষী দিতে হবে। সেখানে সাক্ষ্য প্রদানের সময় কি কি হবে? জবানবন্দি হবে, জেরা হবে। ওখানে যে অ্যাডভোকেট যারা থাকবে জেরা করবে, বিভিন্ন কোশ্চেন জিজ্ঞেস করবে, এবং আদালত কর্তৃক জজ সাহেবও কিছু প্রশ্ন করতে পারেন। এরপর ওই যে মেডিকেল সাক্ষীর ফির কথা বললাম, যে একজন চিকিৎসক হিসেবে আপনি চেম্বার বন্ধ রেখে, আপনার হসপিটাল বন্ধ রেখে আপনি যে আদালতে গেলেন, আপনার ততক্ষণে ব্যবসার একটা ক্ষতিপূরণ বাবদ আপনাকে একটা ফি দেওয়া হবে। কিন্তু ফৌজদারি মামলায় যখন আপনি সাক্ষ্যদানের সময় যখন আপনাকে সমন দিবে, সমন পেলে ফি পান বা না পান, আপনাকে অবশ্যই আদালতে যাইতে হবে। তখন যদি আপনি আদালতে না যান, তাহলে কিন্তু আপনি তখন দোষী সাব্যস্ত হবেন, আপনাকে যেতে হবে। আর পেশাগত কিছু গোপনীয়তা আছে, আমরা সব কথা তো এই দেখা গেছে আমরা পাবলিশ করি না বা সবাইকে বলে বেড়াই না পেশেন্টের কথা। পেশেন্টের গোপনীয়তা রক্ষা করা এটা হচ্ছে আমাদের নৈতিক একটা কর্তব্য। কিন্তু আদালতে যখন জজ সাহেব জানতে চাইবেন বা আদালত যখন জানতে চাইবেন যে পেশাগত কোনো যদি গোপনীয়তা কোনো বিষয় থাকে, সেটা আমাদের আদালতে আমাদের প্রকাশ করতে হবে, সেটা আমাদের বলে ফেলতে হবে। আচ্ছা, এখানে আমাদের বেশ কিছু সুবিধাও থাকবে, অসুবিধাও থাকবে সাক্ষী দিতে গেলে। আমরা যখন গোপনীয়তা যখন আমরা ফাঁস করব, আমাদের কিছু সুবিধাও থাকবে, অসুবিধাও থাকবে। কিরকম? মানে ইংল্যান্ডের কথা যদি আমরা বলি, ইংল্যান্ডের মধ্যে যখন এই সাক্ষী যখন এই সাক্ষ্য যখন দিবে, ধরেন সে অনেক কথা বলে ফেলতেছে, সে খুব খারাপ লোক, সে এরকম করছে, ওই করছে, অনেক নেগেটিভ কথাবার্তা বলতেছে, এক্ষেত্রে যিনি নেগেটিভ কথা বলতেছে তিনি কিন্তু মানহানির দায়ে অভিযুক্ত হবেন না। আদালতে দেখবেন একজন একজনকে বলে যে সে কাজ করছে, খুব খারাপ ভাবে বলে ফেলে। সচরাচর আমরা বাইরে বা লোক সমাগম বা অনেকের সামনে যদি আমরা কাউকে একটা থাপ্পড় দিই বা কিছু বলি, সেটা মানহানির দায়ে হয়তো অনেকে সাক্ষী থেকে যাবে, মামলা দায়ের করতে পারবে ওই ব্যক্তি। কিন্তু আদালতে যখন জজ সাহেবের সামনে সাক্ষী দেওয়ার সময় অনেক নেগেটিভ কথা বলে ফেলছে একজন আরেকজনের সম্পর্কে, সেক্ষেত্রে কি হবে না, এখানে মানহানির দায়ে কাউকে অভিযুক্ত করা হবে না। এই ধরনের কিছু বিষয় থাকে। আবার আরেকটা বিষয়, ইংল্যান্ডের মধ্যে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে ডক্টর মনে করতেছে তিনি যদি এই মামলায় তিনি সাক্ষী দেন, তাহলে তার সামাজিক খ্যাতি নষ্ট হবে, পেশাগত যে সুনাম, এই সুনাম নষ্ট হবে। তিনি চাইলে সাক্ষী না দিয়ে, আদালতে না যেয়ে তিনি বিরত থাকতে পারবেন। কিন্তু বাংলাদেশে যাওয়াটা বাধ্যতামূলক। কিন্তু বাংলাদেশে যাওয়াটা বাধ্যতামূলক। আদালত যখন চাইবে চিকিৎসককে বাধ্যতামূলক আদালতে হাজির হতে হবে। আচ্ছা, এখন এখানে একটা বিষয় থাকবে, রি এক্সামিনেশন থাকবে। যিনি অভিযোগকারী কিংবা তার কৌশলী, যিনি জবানবন্দি গ্রহণ করলেন, তার অধিকার আছে সাক্ষীকে পুনরায় পরীক্ষা করার, এবং জেরার সময় যদি কোনো দ্বৈতাত্মক বা সংশয়পূর্ণ তথ্য বের হয়, তা নিরসনের জন্য তিনি চেষ্টা করতে পারেন। আদালত কর্তৃক কি ধরনের প্রশ্ন থাকতে পারে? যেমন এখানে বলা হচ্ছে এই বিচারের যে কোনো স্তরে আদালত তার নিজের সন্দেহ নিরসনের উদ্দেশ্যে সাক্ষীর বিবৃত যে কোনো বিষয়ের সংশয় দূরীকরণের জন্য সাক্ষীকে যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। মানে আদালত যদি মনে করে যে এই প্রশ্নটা করা দরকার, তাহলে আদালত অবশ্যই সে প্রশ্নটা করবে। এরপর জবানবন্দির একটা পরীক্ষা হয়, এটাকে বলা হয় এক্সামিনেশন ইন চিফ। বিশেষ করে সরকারবাদী মামলায় পাবলিক প্রসিকিউটর যিনি থাকেন বা রাষ্ট্রপক্ষ কর্তৃক নিয়োজিত যিনি আইনজীবী থাকেন, এবং প্রাইভেট পার্টির ক্ষেত্রে তাদের পক্ষের কৌশলী সাক্ষীকে মামলার সংশ্লিষ্ট ঘটনা বা পারিপার্শ্বিকতা সম্পর্কে তিনি যা কিছু জানেন
তা বিস্তারিতভাবে বর্ণনা করতে বললে সাক্ষী তা বর্ণনা করবেন, এবং একজন বিশেষজ্ঞ হিসাবে সাক্ষী ঘটনা সম্পর্কে নিজের ব্যাখ্যা বিশ্লেষণ প্রদান করতে পারবেন। আচ্ছা, এরপরে দেখেন আমি আর একটা উদাহরণ দিই। কোন সাক্ষীকে ধরেন প্রশ্ন করা হয়েছে যে অমুক তারিখে বিকেল বেলায় আপনি কি করিমকে লাঠি দ্বারা গ্যাসকে আঘাত করতে দেখেছিলেন? হ্যাঁ, এটা একটা কাঙ্ক্ষিত উত্তরবাচক প্রশ্ন। প্রশ্নের ধরনই বলে দেয় উত্তর হ্যাঁ বাচক, যেহেতু উকিল তার নিজের পক্ষের। এই ধরনের একটা মারামারির ঘটনায় প্রশ্ন হবে সরাসরি, এবং এইরকম কবে ঘটনাটা ঘটলো, কোন সময় ঘটলো, আপনি তখন কোথায় ছিলেন, আপনি কি দেখলেন, ইত্যাদি। এর মাধ্যমে সাক্ষী পুরো ঘটনার বিবরণ সহ প্রশ্নগুলো সরাসরি ও স্পষ্ট জবাব দিবেন, যেখান থেকে বেরিয়ে আসবে করিম সত্যি গিয়াসকে লাঠি দ্বারা আঘাত করেছিল কিনা। তেমনি ময়না তদন্ত করেছেন এমন একজন চিকিৎসককে এই ধরনের প্রশ্ন, গলার কাটা ক্ষতটি কি শ্বাসনালী পর্যন্ত গভীর ছিল, ক্ষতটা গলার, তারপরও কি লোকটি কথা বলতে বা কিছু নড়াচড়া করতে পেরেছিল বলে আপনার মনে হয়? করা যাবে না। প্রশ্নগুলো হবে এমন, ময়না তদন্তে আপনি কি দেখলেন, আপনি কি ক্ষতটির পরিমাপ সঠিকভাবে নিয়েছেন, আপনার মতে এই ধরনের ক্ষত সৃষ্টির পর আহত ব্যক্তি কথা বলতে কিংবা নড়াচড়া করতে পারে কি? তাহলে খেয়াল করছেন প্রশ্নগুলো কি ধরনের হবে, এই ধরনের প্রশ্ন করতে হবে। তাহলে এক্ষেত্রে চিকিৎসক ময়না তদন্তে প্রাপ্ত পুরো তথ্য দিবেন এবং বিশ্লেষণও করতে পারবেন। মানে অনেক সময় দেখা যাবে যে আমরা যেহেতু ডক্টর, আমরা যেভাবে বুঝবো, দেখা গেছে জজ সাহেব বা যিনি উকিল থাকবেন তিনি সেভাবে নাও বুঝতে পারেন। আমাদেরকে বিষয়গুলা সহজ করে ভেঙে ভেঙে বুঝাই বলতে হবে যে এই ঘটনা ঘটছে, এই কারণে পেশেন্টের এই অবস্থা হয়েছিল, এবং আমার পেশেন্টটা এই কারণে মারা গেছে, বা ভিকটিম এই কারণে মারা গেছে। এখানে আবার ক্রস এক্সামিনেশন হয়, যারা হয়, বলা হয়ে থাকে যে যারাই হচ্ছে একজন সাক্ষীর সাক্ষ্যের গুরুত্ব বা সত্যতা উদ্ঘাটনের সর্বোৎকৃষ্ট পন্থা। এখন যিনি যারা করেন যে পক্ষ যে পক্ষ সাক্ষী ডাকে তার বিপক্ষ দলের কৌশলী, আসামি বা কৌশলী যারার মাধ্যমে এমন তথ্য বের করার চেষ্টা করেন যাতে সাক্ষী তার জবানবন্দিতে যা বলেছেন তার সাথে অসঙ্গতি ধরা পড়ে, কিংবা অসঙ্গতিপূর্ণ না হলেও এমন তথ্য যার দ্বারা তার পক্ষের উপকার হতে পারে। তাহলে এখানে সাক্ষ্য প্রদানের কিছু বিধিবিধান আছে। যেমন কি কি? প্রথম নম্বর হচ্ছে আদালতে হাজির হতে হবে। আদালতে হাজির হতে হবে। এখন এখানে বলা হচ্ছে আপনি যদি কোনো মেডিকেল রিপোর্ট দেন বা মেডিকেল সার্টিফিকেট দেন, সেটা আদালতে গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত না মৌখিক বক্তব্য পেশ করা হয়। মৌখিক বক্তব্যও লাগবে মেডিকেল রিপোর্ট এবং সার্টিফিকেটের সাথে। এরপর 2 নম্বর হচ্ছে ওথ। ওথ মানে হচ্ছে শপথ। সাধারণ সাক্ষীকে যেমন সাক্ষ্য প্রদানের পূর্বে শপথ বাক্য পাঠ করতে হয়, একজন মেডিকেল সাক্ষীকেও সাক্ষীর কাঠগড়ায় যখন দাঁড়ান তখন তাকে কিছু শপথ পাঠ করতে হয়। যেমন দেখেন, আমি শপথ করছি যে আদালতে আমি যে সাক্ষ্য প্রদান করব তা সত্য, সম্পূর্ণ সত্য, এবং কেবল সত্য বই কিছু নয়, আল্লাহ আমার সহায় হন। এভাবে কি করতে হবে? শপথ করতে হবে। আচ্ছা, এটাকে প্রজ্ঞাপন বলে আর কি। প্রতিজ্ঞাপুত প্রজ্ঞাপন না, এটাকে বলা হয় পুত প্রতিজ্ঞাকরণ, সোলানাম অ্যাফার্মেশন বলা হয়। আচ্ছা, এটা গেল। এরপর 193 ধারাটা সম্পর্কে আমাদের জানতে হবে, কারণ এখানে অনেকে আবার মিথ্যা সাক্ষী দেয়। বাংলাদেশ দণ্ডবিধির 193 নাম্বার যে ধারাটা আছে, সেখানে বলা হচ্ছে যে কোনো ব্যক্তি আদালতে বিচার কার্যের যে কোনো স্তরে ইচ্ছাকৃতভাবে মিথ্যা সাক্ষ্য প্রদান করলে, অথবা বিচার কার্যের যে কোনো স্তরে কাজে ব্যবহারের উদ্দেশ্যে বানোয়াট সাক্ষ্য প্রদান করলে সর্বোচ্চ 7 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবেন, এবং তৎসহ অর্থদণ্ডেও দণ্ডিত হতে পারেন। এবং যে কোনো ব্যক্তি অন্যান্য যে কোনো মামলায় ইচ্ছাকৃতভাবে মিথ্যা বা বানোয়াট সাক্ষ্য প্রদান করলে সর্বোচ্চ 3 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবেন, তৎসহ অর্থদণ্ডেও দণ্ডিত হতে পারেন। এই গেল 2 নম্বর। এগুলো হচ্ছে সাক্ষ্য প্রদানের বিধিবিধান। প্রথম নম্বরে কি বললাম? আদালতে হাজির হওয়া। 2 নম্বরে হচ্ছে শপথ গ্রহণ। 3 নম্বরে হচ্ছে আদালতের সাক্ষ্য গ্রহণ। আদালতের সাক্ষ্য গ্রহণ, শপথ নেবার পর আদালত নিম্নলিখিত স্তরে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে থাকে। এখানে বেশ কিছু স্তর আছে এখানে। যেমন প্রথমে হচ্ছে যে জবানবন্দি বা মূল পরীক্ষা, তারপর কি বললাম ক্রস এক্সামিনেশন বা জেরা, তারপর রি এক্সামিনেশন বা পুনঃ পরীক্ষা, এরপর আদালত কর্তৃক বিভিন্ন প্রশ্ন, কোশ্চেন্স পুট বাই দা কোর্ট। এখন মেডিকেল সাক্ষীরও কিন্তু আবার ধরন আছে, একটা সাধারণ সাক্ষী, একটা বিশেষজ্ঞ সাক্ষী। সাক্ষী 2 রকম। সাধারণ সাক্ষী বলতে
ওই ব্যক্তিকে বোঝায় যিনি ঘটনা সম্পর্কে ব্যক্তিগত জ্ঞান অনুসারে সাক্ষ্য প্রদান করেন। আর বিশেষজ্ঞ সাক্ষী বলতে বোঝায় হচ্ছে বৈদেশিক আইন বিজ্ঞান বা শিল্পে অথবা হস্তশিল্প বা আঙুলের ছাপ সংক্রান্ত বিষয়ে বিশেষজ্ঞ, মানে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ যিনি, তিনি হচ্ছেন বিশেষজ্ঞ সাক্ষী। মেডিকেল সাক্ষ্য আবার দুই ধরনের, একটা মৌখিক সাক্ষ্য, একটা দালিলিক সাক্ষ্য। মৌখিক সাক্ষ্যটা কি? কেউ কোনো বিষয় চোখে দেখছে, সেটা হলো মৌখিক সাক্ষ্য। সেটা প্রত্যক্ষ হতে পারে, আবার অপ্রত্যক্ষ হতে পারে। আরেকটা হলো দালিলিক দালিলিক সাক্ষ্য, ডকুমেন্ট দিতে হবে। যেমন ধরেন মস্তিষ্ক বিকৃতি, বয়স, ধর্ষণ, ভগ্ন স্বাস্থ্য, এগুলোর মেডিকেল সার্টিফিকেট, মানে এই পেশেন্টটা মারা যাওয়ার আগে এই হেলথ কন্ডিশন ছিল। এরপর মেডিকেল রিপোর্ট, যেমন জখমি রিপোর্ট হইতে পারে, ময়না তদন্তের রিপোর্ট হইতে পারে, মৃত্যুকালীন বিবৃতি হতে পারে। অনেকে দেখবেন সুইসাইড সুইসাইড করার আগে নোট লিখে যায় যে আমার মৃত্যুর জন্য অমুক দায়ী বা অমুক দায়ী। মৃত্যুকালীন বিভিন্ন বিবৃতি হতে পারে। এরপর বিশেষজ্ঞের মতামত হতে পারে, পূর্বের কোনো বিচারে দেয়া কোনো সাক্ষী সাক্ষ্য হতে পারে, ম্যাজিস্ট্রেট কর্তৃক কোনো বা সিভিল সার্ভেন্ট যদি ওই মেডিকেল সাক্ষীর যদি সাক্ষ্য নেন সেটা হতে পারে, রাসায়নিক পরীক্ষার রিপোর্ট হতে পারে। তাহলে এই গেল হচ্ছে সাক্ষীর ধরন। আচ্ছা, এরপরে দেখেন এখানে আমরা মেডিকেল সাক্ষীর জন্য কিছু উপদেশ দিতে পারি। সেগুলো হচ্ছে যে, বলা হচ্ছে যে একজন মেডিকেল সাক্ষী, তার সাক্ষীটা হবে প্রাসঙ্গিক, নির্ভরযোগ্য, স্পষ্ট, সত্য এবং নিরপেক্ষ। তো এক্ষেত্রে বেশ কিছু উপদেশ চিকিৎসককে মনে রাখতে হবে। মনে করেন আপনি একজন চিকিৎসক, আপনাকে আদালত ডাকলো সাক্ষী দেওয়ার জন্য, তখন আপনি ঠিক কিভাবে সাক্ষীটা দিবেন, কিভাবে আপনি কথা বলবেন সেখানে। আপনি যখন সাক্ষী দিবেন ধীরে ধীরে কথা বলবেন, আস্তে আস্তে কথা বলবেন, যেন আপনার কথাটা জজ সাহেব, উকিল বা অন্যান্য যারা আছেন সবাই যেন ভালো করে শুনে। আপনার কথাটা যেন সবাই ভালো করে শুনে, সেজন্য আপনি আস্তে আস্তে কথা বলবেন, স্পষ্ট ভাবে কথা বলবেন, মোটামুটি ভালোভাবে শোনা যায় এতটা জোরে কথা বলবেন, এবং প্রত্যেকটা কথা যেন রেকর্ড করা যায়, এবং কথাগুলো হতে হবে টেকনিক্যাল। এবং কথা যখন বলবেন সহজ এবং সাধারণ ভাষা ব্যবহার করবেন, কঠিন কঠিন মেডিকেল টার্ম বলবেন না। মেডিকেল টার্ম বললে ওনারা বুঝবে না, বা মেডিকেল টার্ম যদি আপনি বলেনও তাহলে ভেঙে ভেঙে সহজ করে বলবেন। যেমন আপনি যদি বলেন যে পেশেন্টের হিউমারাসটা ভেঙে গেছে, সম্ভবত কোনো লাঠির আঘাত, মনে হয়েছে লাঠির আঘাত, আপনি সাক্ষ্য দিচ্ছেন, তাহলে হিউমারাস যদি বলেন আপনি পেশেন্টের হিউমারাস ভেঙে গেছে সম্ভবত লাঠির আঘাত, হিউমারাস কি জজ সাহেবও বুঝবে না, হয়তো উকিলও বুঝবে না। তাহলে হিউমারাসটা হচ্ছে আমাদের কাঁধ থেকে কোনই পর্যন্ত যে হাড়টা আছে, সে হাড়টা হচ্ছে হিউমারাস, বাহুর হাড়। সেজন্য আপনি হিউমারাস যদিও বলেন, আপনি বলবেন যে বাহুর হাড়ে এরকম একটা ফ্র্যাকচার ছিল, সম্ভবত সেখানে লাঠির বাড়ি ছিল, লাঠি দিয়ে পিটাই ওনাকে হত্যা করা হয়েছে। তাহলে আপনারা মেডিকেল টার্ম যদি বলেনও অবশ্যই সেটা সহজ বাংলায় সেটা আপনাদের বলতে হবে। আপনি ক্ল্যাভিকল না বলে আপনি যদি বলেন যে আমাদের ঘাড়ের এই যে দুই পাশে দুইটা যে হাড় আছে, আপনি ধরে হাত দিয়ে ধরে দেখাই দেন, এই যে এই দুইটা হাড় ভাঙা ছিল, এখানে এই দুইটা হাড় ভাঙা ছিল। তারপর আপনি পেরিকার্ডিয়াম না বলে আপনি যদি বলেন হার্টের আবরণ, হৃৎপিণ্ডের একটা আবরণ থাকে, এটা পেরিকার্ডিয়াম, এই পেরিকার্ডিয়ামের নিচে এই অংশতে এইভাবে কিছু ফ্লুইড জমা ছিল, কিছু পানি জমেছিল। মানে আপনি বেশি পণ্ডিত, অনেক ভালো ডাক্তার, এটা দেখানোর জন্য ওখানে আপনি খুব কঠিন কঠিন মেডিকেল টার্ম মেডিকেল ডিকশনারি থেকে বললেন হবে না। আপনাকে সহজ সরল ভাষা ব্যবহার করে আদালত যেন বুঝেন আপনার কথা, সেভাবে আপনাকে কথাগুলো বুঝিয়ে বলতে হবে। এবং বারবার একই কথা বলার দরকার নাই, আপনার বারবার বারবার ঘুরাই ফিরে একই কথা বলার দরকার নাই, মূল কথাগুলো প্রয়োজন হলে এটার ব্যাখ্যাও আপনি দিবেন। দীর্ঘ বিবরণ বর্জন করবেন, প্রশ্নের সাথে জড়িত না। আপনাকে জজ সাহেব বা উকিল সাহেব একটা কথা জিজ্ঞেস করলো, ওই কথার বাইরে গিয়ে আরো নতুন কোনো কথা নিজের ইচ্ছা মতো টেনে আনার দরকার নাই, যা জিজ্ঞেস করবে তাই আপনি বলেন। এরপর আপনার ধরেন কোনো পয়েন্ট আপনার মনে নাই, ধরেন আপনি রুগী পরীক্ষা করছেন, বা ধরেন কোন একটা পয়েন্ট আপনি ভুলিয়ে গেছেন বলতে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি আন্দাজ করে কোনো কিছু বলার দরকার নাই। আপনার যদি মনে না থাকে আপনি বলবেন সরি স্যার, এই মুহূর্তে আমি দেখেছিলাম পেশেন্টটাকে, আমি চেক করেছিলাম, বাট এই বিষয়ে তথ্যটা আমার মনে নাই, এই বিষয়ে তথ্যটা আমার মনে নাই। পেশেন্টের কাপড় আপনি যখন পরীক্ষা করলেন তখন কি পেশেন্টের কাপড়ে বীর্য লেগেছিল? তখন ধরেন আপনি চেক করছেন, ঠিক আছে, কিন্তু আপনার মনে নাই, আপনার মনে স্যার আসলে এই মুহূর্তে আমার মনে নাই,
সেক্ষেত্রে আপনার যদি কোনো নোট থাকে, কোনো ডকুমেন্ট থাকে যেখানে এন্ট্রি দিয়েছেন, সেটা সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। আরো সহজ হয় আপনি যদি পয়েন্টগুলো টুকে নেন, আপনার সাক্ষী দিতে সুবিধা হবে। এরপর আপনি আদালতে যে পুলিশের যে রিপোর্টটা দিবে, ওই রিপোর্টটা প্রয়োজন আপনি আরেকবার দেখে নিতে পারেন। এরপর আপনার নিজস্ব জ্ঞান, আপনার অভিজ্ঞতা, আপনার বিজ্ঞানসম্মত তথ্য আপনার কাছে যেগুলো থাকবে, ওইখান থেকে আপনি মতামত দিবেন আদালতকে। কোনো টেক্সট বই থেকে আপনার উদ্ধৃতি দেওয়ার দরকার নাই, কোন একটা বই থেকে হ্যাঁ অমুক বিজ্ঞান ওই বলছে ওই বলছে, ওই দেওয়ার দরকার নাই। আপনি আপনার নিজের মতো করে সহজ ভাষায় বলেন জজ সাহেবের সামনে। এখন আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই আপনার মেজাজ যেন খারাপ না হয়। আদালতে গিয়ে আপনি রেগে গেলে হবে না। আপনি আপনার মেজাজটাকে শান্ত রাখবেন, ঠান্ডা রাখবেন। আপনি একজন মর্যাদাবান হোমিওপ্যাথিক চিকিৎসক। আদালতের আইনজীবীরা যখন আপনাকে জিজ্ঞেস করবে, আপনার অনেক সময় মনে হবে আপনাকে অপমান করা হচ্ছে, আপনাকে টিটকারি করা হচ্ছে। কিন্তু আপনি মাথা ঠান্ডা রেখে শান্ত ভাষায়, আপনি একজন মর্যাদা সম্পন্ন ব্যক্তি, সুন্দর করে বিষয়গুলো আপনি বুঝিয়ে দিবেন তাদেরকে। আর জবানবন্দির সময় আপনি যে সাক্ষী যেটা দিবেন, সে কথা স্থির থাকবেন। একবার এই কথা আরেকবার ওই কথা, আপনি আপনার কথা আপনি চেঞ্জ করে ফেলবেন না। তাহলে কিন্তু আপনার কথাগুলো হালকা হয়ে যাবে, আপনার ব্যক্তিত্ব হালকা হয়ে যাবে, বিষয়টা মাথায় রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে, আর আপনি যখন এই বিপক্ষের আইনজীবী মেডিকেল সাক্ষীর দেয়া উত্তরের পুনরাবৃত্তি করবেন, এমন ভাবে যেন মনে হয় রেকর্ড করার সুবিধার জন্য তিনি তা করছেন, কিন্তু তিনি ফাঁকে দু একটি শব্দ হয়তো বাদ দিতে যাবেন যেটা সাক্ষী ব্যবহার করেছিল। তাই মেডিকেল সাক্ষীর কর্তব্য হচ্ছে তার সাক্ষ্য হুবহু রেকর্ড করা হলো কিনা তা পরীক্ষা করে স্বাক্ষর দেওয়া। এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, এই এখানে মেডিকেল সাক্ষী যিনি, মানে একজন ডাক্তার হিসেবে আপনি সাক্ষী দিতে গেলেন, আপনি কিন্তু কোনো পক্ষের আইনজীবী না, মেডিকেল আইনজীবী না আপনি। সেজন্য আপনি নিরপেক্ষভাবে আপনি সাক্ষীটা দিবেন। আর আদালতে আপনি যাবেন সত্যটা উদ্ঘাটনের জন্য, আদালতকে সহায়তা করার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য। সেই জন্য আপনি ইচ্ছামতো কোনো কিছু করবেন না। যেটা দরকার, যতটুকু বলা দরকার, যেটা সত্য সেটা আপনি অকপটে প্রকাশ করবেন। কিছু ভুলে গেলে সেটা অকপটে স্বীকার করবেন। যতটুকু বলবেন স্পষ্ট ভাষায় বলবেন। এই গেল। আচ্ছা, এখন স্বেচ্ছা প্রণোদিত কিছু বক্তব্য আছে, মানে যে সে নিজের ইচ্ছা মতো কিছু বলা অনেক সময়। এখন ধরেন আপনি চিকিৎসা করতেছেন, পেশেন্টের গোপনীয়তা রক্ষা করা হচ্ছে পেশেন্টের একটা অধিকার। এখানে পেশেন্টের আপনি গোপনীয়তা ভঙ্গ করতে পারবেন না। কিন্তু আদালত যখন জানতে চাইবে, তখন আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে সেই গোপন তথ্য আদালতকে বলতে হবে। এখানে বলা হচ্ছে আদালত যখন চাইবে রোগীকে পরীক্ষা এবং চিকিৎসার সময় লব্ধ যে গোপন তথ্য, চিকিৎসক সাক্ষীকে অবশ্যই সেটা প্রকাশ করে দিতে হবে আদালতে। তবে নিজ থেকে গিয়ে যেচে বলার দরকার নাই। যদি আদালত জিজ্ঞেস করে, আদালত যদি মানে এই এই আদালত যদি মনে করেন নির্দেশ দিচ্ছে যে আপনি বলেন, রোগীর গোপন কথা হোক আপনি বলে ফেলেন, তবে আদালতকে আপনি জানাবেন যে স্যার দেখেন, মহামান্য আদালত, রুগীর এই যে গোপন কথাগুলো, এগুলো তো মানে আমানত, রুগীর এগুলো হচ্ছে আমার কাছে আমানত, আমি আমানত, এগুলো আমানতের একটা বিষয়, গোপনীয়তা রক্ষা করাটা আমার নৈতিক কর্তব্য। এই বিষয়টা কিন্তু আদালত মাথায় রাখবেন। ঠিক আছে, আমার সাক্ষী যদি মনে করেন নির্দোষ হয় বা মানে মানে তার তার জন্য পরবর্তীতে কোনো কিরা হয়, এই গোপনীয়তা প্রকাশের জন্য তিনি যেন সমস্যায় না পড়েন। ঠিক আছে, কিন্তু আপনি যদি একবারে বলেন না আমি বলবো না আমার রুগীর গোপন কথা, হ্যাঁ আমার রুগীর গোপন কথা কেন আমি আপনাদের বলবো, এরকম যদি বলেন, সেক্ষেত্রে আপনি এই গোপন তথ্য প্রকাশে অস্বীকৃতি জানালে আপনাকে আদালত অবমাননার দায়ী আবার আপনাকে আলাদা একটা দেখবেন সাজা দিয়ে দিবে আদালতে। তো এগুলো অনেক সমস্যা আছে, বিষয়গুলো জানতে হবে। এটা একটা গেল বিষয়। আর উচ্চতর আদালতের কিছু সিদ্ধান্ত আছে, এগুলো আস্তে আস্তে বলবো আমাদের। আচ্ছা, এখানে দালিলিক সাক্ষ্যটা একটু বলি। ডকুমেন্টারি এভিডেন্স কোনগুলা এখানে? এখানে হচ্ছে মেডিকেল সার্টিফিকেট থাকতে পারে, তারপর হচ্ছে মেডিকেল লিগাল রিপোর্টস থাকতে পারে, মেডিকেল আইন সংক্রান্ত বিভিন্ন রিপোর্ট থাকতে পারে, মৃত্যুকালীন বিভিন্ন ঘোষণা, ডাইং ডিক্লিয়ারেশন থাকতে পারে, পুস্তকে প্রকাশিত কোনো প্রবন্ধে উদ্ধৃত বিশেষজ্ঞের মতামত থাকতে পারে, যুক্ত থাকতে পারে। তারপর আগের মামলায় সাক্ষীর দেওয়া কোন একটা সাক্ষ্য থাকতে পারে, এবং ফরেনসিক রিপোর্ট, রাসায়নিক পরীক্ষার যে রিপোর্ট গুলা, এই রিপোর্ট গুলা দালিলিক সাক্ষ্য হিসেবে আদালতে দাখিল হতে পারে। মেডিকেল সার্টিফিকেটটা কি? মেডিকেল সার্টিফিকেট হচ্ছে অতি সাধারণ দালিলিক সাক্ষ্য। যেমন আমরা হয়তো আদালতকে হয়তো বলতে পারি যে পেশেন্টের স্বাস্থ্যটা খুবই খারাপ ছিল,
অথবা পেশেন্ট মানসিকভাবে অসুস্থ ছিল এই বিষয়ে যে সার্টিফিকেট গুলা, বা পেশেন্ট মারা গেছে, পেশেন্ট যে মারা গেছে এই বিষয়ে একটা সার্টিফিকেট দেওয়া, মেডিকেল সার্টিফিকেট বলি এগুলাকে। তো এগুলো আসলে মনে হয় যেন সাধারণ, কিন্তু তারপরেও আমাদের এগুলো সতর্কতার সাথে দেওয়া উচিত। সচরাচর আমরা হোমিওপ্যাথরা কিন্তু মেডিকেল সার্টিফিকেট দিই না, মেডিকেল থেকেই দেয়, আমাদের সচরাচর আমরা দিই না। এখানে বাংলাদেশ ডেন্টাল মেডিকেল এবং ডেন্টাল যে কাউন্সিল আছে, এখানে বলা হচ্ছে বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রিকৃত যে ডাক্তাররা আছে তারা যদি এই মেডিকেল সার্টিফিকেট না দেয় সেটা আদালত গ্রহণ করে না। তো সেক্ষেত্রে আমরা যদি দিই আমাদেরটা আদালত গ্রহণ করবে না। ঠিক আছে, আমাদের ওইরকম এখনো যেহেতু মর্যাদা নাই, সামাজিক মর্যাদা বা আইনি মর্যাদা এখনো যেহেতু আমাদের নাই, সেটা আমাদেরটা আদালত রিসিভ করবে না। এই বিষয়গুলো আমাদের জানতে হবে। সেক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেট আমরা চাইলেও দিতে পারবো না। আরেকটা সার্টিফিকেট আছে ডেথ সার্টিফিকেট, মৃত্যু সনদপত্র। এটা কিন্তু অনেক কাজে লাগে। ধরেন কেউ যখন মারা যায়, ডেথ সার্টিফিকেটটা লাগে। ধরেন ব্যাংকে যদি টাকা থাকে, নমিনি নমিনি যখন টাকা তুলতে যায়, হ্যাঁ, অ্যাকাউন্ট হোল্ডার মারা গেছেন, বাবা বা কেউ মারা গেছেন, ডেথ সার্টিফিকেটটা নিয়ে যায়, আপনারা দেখবেন। তো এক্ষেত্রে ডেথ সার্টিফিকেট আদালতেও অনেক সময় লাগে। ধরেন এখানে এখানে বলা হচ্ছে কবর কবর দেওয়া বা আগুনে যখন পুড়ে ফেলে হিন্দুরা মারা যাওয়ার পরে ডেড বডিটাকে, তখন হ্যাঁ আইনগতভাবে মৃতদেহের সৎকার করার জন্য মৃত্যুর সনদপত্রে মৃত্যুর কারণ এবং মৃতের পরিচয় লেখা থাকা দরকার। মৃত্যুর কারণ সম্পর্কে নিজে সম্পূর্ণ অবহিত না হওয়া পর্যন্ত কোনো চিকিৎসকের মৃত্যু সার্টিফিকেট প্রদান করা উচিত নয়। ধরেন পেশেন্টটাকে মার্ডার করা হয়েছে, আপনার মনে হচ্ছে পেশেন্ট যখন ডেড বডি নিয়ে আসা হয়েছে মনে হচ্ছে মারা গেছে পেশেন্টটা, এই মানে মানে পেশেন্টটাকে মার্ডার করা হয়েছে মনে হচ্ছে আপনার, কিন্তু তারা বলতেছে না সে গাছ থেকে পড়ে মারা গেছে। আপনার সন্দেহজনক লাগতেছে, তাহলে আপনি নিজে কোনো রিপোর্ট না করে সাথে সাথে পুলিশকে জানাইতে হবে বিষয়টা, পুলিশের কাছে আগে জানাইতে হবে বিষয়টা। এরপরে হলো এখানে বলা হচ্ছে যে এই এখানে হঠাৎ অপ্রত্যাশিত মৃত্যু, কিংবা যে ক্ষেত্রে চিকিৎসককে প্রথমবারের মতো তাড়াহুড়া করে একজন রোগী দেখতে আনার পর চিকিৎসক দেখলেন রোগী মৃত, কিংবা যেখানে চিকিৎসকের সন্দেহ হচ্ছে যে মৃত্যুর প্রকৃত ঘটনা চাপা দেওয়ার একটা চেষ্টা করতেছে কোন একটা পক্ষ, কিংবা এখানে কোনো ষড়যন্ত্র আছে, কোনো কুটচাল আছে এখানে, এসব ক্ষেত্রে ওই চিকিৎসকের উচিত পুলিশকে খবর দেওয়া। 999 কল দিতে পারেন আপনারা, এবং মৃতদেহ সমাধিস্থ বা সৎকার করার আগে মৃত্যুর কারণ নির্ণয় করা। এবং পুলিশকে খবর দিয়ে আপনার যদি সন্দেহ হয় যে এটা রেপ কেস, এটা মারামারির কারণে মারা গেছে, এটাকে বিষ দিয়ে মারা হয়েছে, বা না খাওয়াই রেখে হাত পা বেঁধে রুমে ফেলে রাখছে মারা গেছে, এই যে আপনার যদি সন্দেহ হয় এরকম কোনো বিষয়, সেটা আপনি পুলিশকে খোলাসা করে বলবেন, হেল্প করবেন আপনি। মৃত্যুর সময় নিজে উপস্থিত থাকলে সেক্ষেত্রে এই নিজে উপস্থিত যদি না থাকেন, মনে করেন চিকিৎসক রোগী মারা গেছে ওই সময় চিকিৎসক ছিল না, সেক্ষেত্রে চিকিৎসক চাইলে মানে ডেথ সার্টিফিকেটটা দিতে আপনি মানে চিকিৎসক হিসেবে আপনি অস্বীকৃতি জানাইতে পারবেন। এটা একটা বিষয়। আর অনেক সময় হয় কি, হিউম্যান অর্গান ট্রান্সপ্লান্ট করতে হয়। মনে করেন কারো একটা কিডনি একটা রোগীর কাছ থেকে নিয়ে আরেকটা রোগীকে দিতে হয়। এক্ষেত্রে কোন একটা মানুষের কাছ থেকে কোন একটা অর্গান ধরেন কেটে নিবে, সেক্ষেত্রে যেমন ধরেন একটা রোগী মারা গেছে, ওই রোগী মারা যাওয়ার আগে তার অর্গান গুলো চোখ, কিডনি, বিভিন্ন অর্গান, লিভার টিভার যেগুলো আছে কিছু অর্গান ডোনেট করে গেছে। এখন এই সত্যগুলো আমাদের মানতে হবে যে আগে ওই ব্যক্তি যখন জীবিত ছিল তখন সে এগুলো তার মারা যাওয়ার পরে তার শরীর থেকে এই অঙ্গগুলা এই অংশগুলা দান করার জন্য তিনি কোনো দলিলে কোনো সাইন করে গেছে কিনা, কোনো অনুমতি দিয়ে গেছে কিনা, হ্যাঁ, বা কোন একটা অঙ্গ উনি বিক্রির পক্ষে বা দান করার পক্ষে অসম্মতি ছিল কিনা, এই বিষয়গুলো আগে জানতে হবে। এবং শুধু ওই ব্যক্তি না, ওই ব্যক্তির যারা আত্মীয় স্বজন যারা আছে তাদেরও সম্মতি থাকতে হবে। আত্মীয় স্বজন যদি বাধা না দেয় তাহলে আপনি অর্গান নিতে পারবেন। আর হচ্ছে আইনানুগ ভাবে ওই মৃতদেহের যিনি মালিক, মনে করেন বাবা মারা গেছে, বাবা তার অর্গান গুলো দান করে গেছে, তাহলে এখন ওই বাবার মৃতদেহের মালিককে, তার ছেলে বা তার ওয়ারিশরা, তাদের একটা সম্মতি লাগবে এখানে। আর ময়নাতদন্ত, যেখানে ময়নাতদন্ত হবে, পোস্টমর্টেম যেখানে হবে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইনানুগ যে সম্মতি সেটা লাগবে। এটা একটা বিষয়। আচ্ছা, এরপর মেডিকো লিগ্যাল রিপোর্ট আছে, মেডিকেল আইন সংক্রান্ত বিভিন্ন রিপোর্ট আছে। রিপোর্টের 3টা অংশ থাকবে, সূচনা থাকবে, পরীক্ষার তারিখ থাকবে, সময় থাকবে, স্থান সহ পরীক্ষিত ব্যক্তি শনাক্তকরণের চিহ্ন থাকবে, শনাক্তকরণের নাম থাকবে। আর পরীক্ষা করে যে তথ্যগুলো পাওয়া যাবে সেসব বিষয়গুলো সেখানে ইনক্লুড থাকবে। প্রাপ্ত তথ্যাদির ভিত্তিতে দেয়া মতামত বা সিদ্ধান্ত থাকবে। আচ্ছা, ধরেন একটা লোককে এই জখম করা হয়েছে,
তাহলে আহত ব্যক্তি যদি ওই মানে যাকে জখম করা হয়েছে তিনি বেঁচে আছেন, সেক্ষেত্রে যখন মেডিকেল রিপোর্ট দেওয়া হবে তখন কি কি বিষয় উল্লেখ করতে হয়? যেমন ধরেন লোকটা বেঁচে আছে, তাকে আঘাত করা হয়েছে, তার শরীরে ক্ষত হয়েছে, তাহলে কয় জায়গায় ক্ষত হয়েছে, তার শরীরে কি একটা ক্ষত, দুইটা ক্ষত না তিনটা ক্ষত, ক্ষতর সংখ্যাটা উল্লেখ করতে হবে। জখমের ধরনটা কেমন, এটা কি কেটে যাওয়ার মতো জখম, থেতলানো জখম, ছিঁড়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে এরকম, নাকি গুলির আঘাত, এটা উল্লেখ করতে হবে। প্রতিটা ক্ষতের দৈর্ঘ্য প্রস্থ এগুলোর একটা মাপ আছে, এই মাপগুলা দিতে হবে। জখমের জায়গা, শরীরের কোন জায়গায় আঘাত লাগছে এটা উল্লেখ করতে হবে। কি ধরনের অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে, ধারালো অস্ত্র, ভোঁতা অস্ত্র, নাকি সুচালো সুচালো কোনো অস্ত্র ব্যবহার করা হয়েছে, হালকা অস্ত্র, ভারী অস্ত্র ব্যবহার করা হয়েছে, এটা উল্লেখ করতে হবে। জখমের প্রকৃতি, এটা কি সিম্পল নাকি সিরিয়াস, এটা উল্লেখ করতে হবে। হ্যাঁ, আর মন্তব্য অ্যাড করতে হবে এখানে। আচ্ছা, এরপরে যদি মৃতদেহ হয় সেক্ষেত্রে ওই মৃতদেহের বাইরের যে অংশ এবং দেহের ভিতরের ক্ষত সংক্রান্ত বিস্তারিত বিবরণ, দেহের মৃত্যু পরবর্তী অবস্থা বর্ণনা করতে হবে। এটা ময়নাতদন্ত রিপোর্টে থাকবে। নিম্নোক্ত বিষয়গুলো অবশ্যই সংযোজন করতে হবে। মৃত্যুর কারণ, সহায়ক কারণ যদি থাকে, কি ধরনের অস্ত্রের আঘাতের ফলে দেহ জখম হয়েছে ওইটা উল্লেখ করতে হবে। আঘাতের কারণ কি, জিজ্ঞাসামূলক, একটা হচ্ছে হোমোসিডাল, একটা হচ্ছে সুইসাইডাল, একটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল। কথা বুঝেন, তিনটা জিনিস এখানে, একটা হোমোসিডাল, একটা সুইসাইডাল, একটা অ্যাক্সিডেন্টাল। হোমোসিডাল মানে জিজ্ঞাসামূলক, ধরেন কেউ কাউকে মেরে ফেলার জন্য আঘাত করছে, এটা হলো হোমোসিডাল বা জিজ্ঞাসামূলক। আরেকটা হচ্ছে ধরেন আত্মহত্যা করে ফেলছে, যিনি মারা গেছেন তিনি আত্মহত্যা করে মারা গেছেন, এটা হলো সুইসাইডাল। আর দুর্ঘটনামূলক মানে হলো অ্যাক্সিডেন্টাল। তাহলে একটা হলো হোমোসিডাল বা হত্যা করার উদ্দেশ্যে আঘাত, একটা হলো সুইসাইডাল আত্মহত্যার জন্য, আরেকটা হলো অ্যাক্সিডেন্টাল দুর্ঘটনাজনিত আঘাত। এই বিষয়গুলা উল্লেখ করতে হবে। তা আমার কথা কি শোনা যাচ্ছে, ক্লিয়ার আছে? হ্যাঁ, আপনার কথা শুনতে পাচ্ছি, ক্লিয়ার আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করলাম এই বিষয়গুলোতে কারো কোনো কথা আছে, মানে বিষয়গুলো বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা, কারো কোনো অসুবিধা আছে কিনা, বা কারো কোনো প্রশ্ন আছে কিনা?